সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী অঞ্চলে পৌঁছানোর পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, এ ধরনের হুমকি ও চাপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে এবং এর ফল শুধু অস্থিরতাই ডেকে আনে, যা কারোর জন্যই লাভজনক নয়। পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও বাহ্যিক হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এসব পদক্ষেপ ইরানের জনগণের দৃঢ়তা ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হয়েছে। সৌদি যুবরাজ এই সংলাপকে স্বাগত জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি রিয়াদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান, সৌদি আরব কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, ইসলামী দেশগুলোর সংহতি জরুরি এবং যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত। ইরানের প্রেসিডেন্ট সৌদি অবস্থানের প্রশংসা করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় যুবরাজের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। এই ফোনালাপের পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিয়েছেন এবং বড় একটি নৌবহর পাঠানোর কথা বলেছেন, যদিও তিনি চুক্তির আশাও প্রকাশ করেছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হলেও যদি তাদের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে তা শত্রুতামূলক হিসেবে গণ্য হবে। 2025 সালের জুনে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি পুনরায় তুললেও আলোচনা পুনরায় শুরু হয়নি। বিশ্লেষকদের মতে, চাপের মুখে ইরানের আত্মসমর্পণের সম্ভাবনা প্রায় শূন্য, বরং হামলা হলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যে ইরানকে লক্ষ্য করে কোনো যুদ্ধ শুরু হলে তারা নিরপেক্ষ থাকবে না। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, এমন যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে হিজবুল্লাহ নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং পরিস্থিতি অনুযায়ী ভূমিকা নেবে। বৈরুতের দক্ষিণ উপশহরে ইরানের প্রতি সংহতি প্রকাশের এক অনুষ্ঠানে আল মানার টিভিতে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের উপর সম্ভাব্য কোনো ইসরায়েলি হামলার ক্ষেত্রে হিজবুল্লাহ সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কাসেম জানান, মধ্যস্থতাকারীরা তাদের স্পষ্টভাবে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করছে। প্রথমে হিজবুল্লাহকে আঘাত করে পরে ইরানকে, অথবা আগে ইরানকে আঘাত করে পরে হিজবুল্লাহকে, কিংবা একই সঙ্গে উভয়ের উপর হামলা চালানো। যদিও তিনি ওই মধ্যস্থতাকারীদের নাম উল্লেখ করেননি। কাসেম আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে হিজবুল্লাহ কী করবে, এই প্রশ্নটি তাকে সরাসরি একাধিক পক্ষ করেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, আগ্রাসন যদি আমাদের মধ্যে কোনো পার্থক্য না করে তবে আমরা উদ্বিগ্ন, কারণ সম্ভাব্য যে কোনো আগ্রাসনে আমরাও লক্ষ্যবস্তু, তাই নিজেদের রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর প্রতিক্রিয়া নির্ভর করবে যুদ্ধ কিভাবে অগ্রসর হয় এবং বিদ্যমান স্বার্থ কিভাবে জড়িত থাকে তার উপর। সঠিক সময়ে তারা কিভাবে পদক্ষেপ নেবে তা নিজেরাই নির্ধারণ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই বিষয়ে হিজবুল্লাহ নিরপেক্ষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কাসেম বলেন, এ ধরনের হুমকি তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য যে কারো কাছ থেকেই আসুক, মূলত কোটি কোটি মানুষের প্রতি, এমনকি তারও বেশি মানুষের প্রতি হুমকির শামিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে ইরাকের একাধিক প্রভাবশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী। মঙ্গলবার ইরাকে বিভিন্ন প্রতিরোধপন্থী দল প্রকাশ্যে জানায়, ইরানের উপর কোনো ধরনের সামরিক আক্রমণ হলে তারা পূর্ণ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ করবে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ইরাকের প্রভাবশালী শিয়া রাজনৈতিক সামরিক সংগঠন বদর অর্গানাইজেশন এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, তথাকথিত আমেরিকান ইসরায়েলি ঔদ্ধত্যের বিরুদ্ধে তারা তেহরানের পাশে থাকবে এবং ইরানের উপর আঘাত এলে সরাসরি সমর্থন জানাবে। একই সঙ্গে কাতাইব হিজবুল্লাহর মহাসচিব আবু হুসেইন আল হামিদাভি এক বিবৃতিতে পূর্ব ও পশ্চিমের মুজাহিদিন ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সংহতি জানাতে একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি এটিকে শুধু ইরানের বিষয় নয়, বরং গোটা অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের লড়াই হিসেবে তুলে ধরেন। এদিকে হারাকাত আল নুজাবা আন্দোলনও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। স্থানীয় শাফাক নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ফেরাস আল ইয়াসের বলেছেন,
ইরানের উপর হামলা হলে তা পুরো অঞ্চলকে একটি বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দেবে, যার প্রভাব উপসাগরীয় দেশ ও ইরাকেও পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের প্রতিক্রিয়া হবে অপ্রচলিত, যেখানে লক্ষ্যবস্তু ও সামরিক ঘাঁটি বাছাইয়ের ধরন হবে ভিন্ন মাত্রার। আল ইয়াসের আরও দাবি করেন, ইরানকে দুর্বল করা আসলে ভবিষ্যতে ইরাককে লক্ষ্যবস্তু করার একটি প্রস্তুতিমূলক ধাপ। এদিকে ইরানের ভেতর সরকার বিরোধী বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রশাসন জানিয়েছেন, তেহরানের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ সহ সব বিকল্পই বিবেচনায় রয়েছে। আর ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার জবাব হবে দ্রুত, ব্যাপক ও সর্বাত্মক। ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ইরানের সরকার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। গত কয়েক মাসের ব্যাপক বিক্ষোভ, অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক অস্থিরতার ফলে 1979 সালের বিপ্লবের পর এই প্রথম তেহরানের ক্ষমতার ভিত এতটা নড়বড়ে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, নতুন প্রতিরক্ষা মোতায়েনের উদ্দেশ্য হল সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে সুরক্ষা দেওয়া। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংক্রান্ত সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করছেন, বিক্ষোভগুলো গত বছরের শেষ থেকে শুরু হয়ে ধীরে ধীরে এমন সব এলাকায় ছড়িয়ে পড়েছে যেগুলো এতদিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে গোয়েন্দা পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে নিয়মিত ব্রিফ করা হয় এবং ইরানের পরিস্থিতি তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এটি তার সাংবিধানিক দায়িত্বেরই অংশ। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপ এখনও একটি বিকল্প এবং তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ সমাবেশকে আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পেন্টাগন অঞ্চলে অতিরিক্ত F-15E স্ট্রাইক বিমান পাঠিয়েছে এবং দূরপাল্লার বোমারু বিমানগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানান। এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম প্রকাশ্যে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, তার মতে লক্ষ্য হওয়া উচিত ইরানের শাসন ব্যবস্থার অবসান। গ্রাহামের ভাষায়, আজ তারা হত্যাকাণ্ড থামালেও আগামী মাসে ক্ষমতায় থাকলে আবারও সহিংসতা চালাবে। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তকে আরও কঠোর পথে ঠেলে দিচ্ছে। গাজা একটি লাশ উদ্ধারের জন্য যে বিপুল সামরিক অভিযান চালানো হলো তা যুদ্ধের নৈতিক বৈষম্যকে নগ্নভাবে সামনে এনে দিয়েছে। 2 বছরেরও বেশি সময় আগে নিহত ইসরায়েলি পুলিশ সদস্য র্যান গিভেলির দেহ উদ্ধারে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক, ড্রোন ও বিস্ফোরক রোবট ব্যবহার করে একটি সম্পূর্ণ পাড়া কিল জোনে পরিণত করে। এই অভিযানে প্রায় 200টি ফিলিস্তিনি কবর খোঁড়া হয়, 4 জন বেসামরিক মানুষ নিহত হন। একদিকে একটি দেহ উদ্ধারে আধুনিক প্রযুক্তি, ফরেনসিক দল ও রাষ্ট্রীয় সর্বোচ্চ মনোযোগ, অন্যদিকে একই স্থানে হাজারো ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অচিহ্নিত অবস্থায় পড়ে আছেন। ফিলিস্তিনের নিখোঁজ ব্যক্তিদের জাতীয় কমিটির হিসাব অনুযায়ী গাজায় 10,000-এরও বেশি ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে পরিচয়হীনভাবে পচে মরছেন। পরিবারগুলো শোক পালন করছে কোনো নিশ্চিত খবর বা দাফনের সুযোগ ছাড়াই। তাদের জন্য নেই ভারী যন্ত্রপাতি, নেই ডিএনএ পরীক্ষা, নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জরুরি শিরোনাম। আল বাতস কবরস্থান খুঁড়ে ফেলার দৃশ্যটি এই দ্বৈত মানবদণ্ডের প্রতীক হয়ে উঠেছে, যেখানে একটি ইসরায়েলি দেহ রাষ্ট্রীয় মর্যাদা পায় আর ফিলিস্তিনি দেহগুলো বুলডোজারের নিচে এলোমেলোভাবে চাপা পড়ে থাকে। গাজায় কর্মরত সাংবাদিক খামিস আল রিফি জানান, পুরো এলাকা আগুনের দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছিল, নড়াচড়া করলেই গুলি। 2 দিন ধরে মাটি উল্টে একে একে দেহ পরীক্ষা করা হয়। অভিযানের পর ইসরায়েলি দেহ হেলিকপ্টারে তুলে নেওয়া হলেও ফিলিস্তিনি লাশগুলো আবার বালির নিচে ছুঁড়ে ফেলা হয়। কিছু দেহ মাটির উপরই পড়ে থাকে। এই মিশনের নিষ্ঠুর পরিহাস হলো নতুন কবর তৈরি হয়েছে। কবরস্থান দেখতে গিয়ে আবার গুলিতে 4 জন নিহত হন। একদিকে একটি জাতির শোকের অবসান, অন্যদিকে আরেক জাতির শোকের তালিকা দীর্ঘতর। এই বৈষম্যই গাজার যুদ্ধের সারসংক্ষেপ। এক পক্ষের জীবন ও মৃত্যুর মর্যাদা নিশ্চিত, অন্য পক্ষের মানবিকতা ধ্বংসস্তূপের অংশ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।